আসসালামু আলাইকুম লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদেরকে নিয়ে ভয়ের রাজ্যে হারিয়ে যেতে। আমি মেঘ। তো আজকে আপনাদেরকে পড়ে শোনাবো একটি ইমেল। আপনারা যদি আপনাদের সাথে ঘটে যাওয়া বা জানা সেরা ঘটনা পাঠাতে চান তাহলে আমাদেরকে ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে nightmareswithmeg@gmail.com। এর আগে বলে নেওয়া ভালো, আমাদেরকে এর আগের ভিডিওতে কমেন্ট করেছেন আমিনুল হোসেন। উনি লিখেছেন, ঢাকা চট্টগ্রাম থেকে শুনছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর মতামত প্রকাশ করার জন্য। এবং আপনারাও যদি আপনাদের মতামত আমাদেরকে পাঠাতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে ফেলুন। তো আর দেরি না করে চলুন ঘটনায় যাওয়া যাক। ঘটনার শিরোনাম দিয়েছেন শীতের রাত। এই ঘটনাটি 3টি ভাগে ভাগ করা হয়েছে। ঘটনা 1, লাশ নিয়ে সবাই নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। সবাই কান্নাকাটি করছিল, মাঝি, হুজুর আর পরিবারের লোকজন। তখন রাত অনেক, প্রায় 12টা বাজে। একে তো শীতের রাত, তার উপর আবার দাফন করতে হবে মরা মানুষ, তাই বেশিক্ষণ রাখাও যাবে না। আর সবার কথা মনে তাই বেশিক্ষণ রাখাও যাবে না আর সবার কথা মতো আজকেই দাফন দিতে হবে। এখন গোরস্থানে যেতে হলে নদীর পাড় দিয়ে যেতে হবে। এটাই সবচেয়ে তাড়াতাড়ি রাস্তা, অন্য কোনো উপায়ও নেই। সবাই লাশ নিয়ে কান্নাকাটি করছে, কিন্তু লাশ বলে কথা, বেশিক্ষণ রাখাও যায় না। আপনারা তাড়াতাড়ি করেন। হুজুর বলল, আপনারা তাড়াতাড়ি করেন, রাত অনেক হয়েছে। তার উপর আবার আইজ অনেক শীত পড়ছে। নৌকাতে মাঝি তাড়া দেয়। অবশেষে সবার কাছ থেকে বিদায় জানিয়ে লাশ তোলা হলো নৌকাতে। নৌকা অনেক বড়, তারপরও সবাই গেল না। মৃত ব্যক্তির ভাই আকরাম, তার চাচা, 3 ছেলে আর হুজুর উঠল। নৌকা চলছে, লাশের পাশে হুজুর আর আকরাম ছিল। এটা ছিল এক পাশে, আর অন্যদিকে মাঝি আর মৃত পরিবারের অন্য সদস্য। মৃত ব্যক্তির ভাই, সে একটু অস্বস্তি বোধ করছিল। লাশটার দিকে তাকাচ্ছিল আর ভয়ে জড়সড় হয়ে যাচ্ছিল। লাশের আশেপাশে থাকতে পারে না। সে পরে আর না থাকতে পেরে উঠে অন্যদিকে সবার সাথে গিয়ে বসলো। খালি হুজুরকে সেখানে থাকতে বলল, আর হুজুরও আর আপত্তি ত্যাগ করলো না। নৌকা এগুচ্ছে, ঠান্ডায় সবাই জড়সড় হয়ে উঠছিল। নদী পার হয়ে যেতে বেশ সময় লাগবে। সবাই চুপচাপ বসেছিল, পিনপতন নিস্তবতা। হঠাৎ একটি বিকট আওয়াজে সবার আড়মোড়া চলে গেল। মনে হচ্ছিল যেন কোনো কিছু ভাঙাছিড়া আর পানিতে আসার খাওয়ার শব্দ। সবাই বিরক্ত আর কেন জানি অপ্রস্তুত হয়ে গেল। কিন্তু একটা অজানা ভয় মনের মধ্যে কাজ করতে থাকে। টর্চ দিয়ে পানিতে আলো ফেলা হলো, কিন্তু না, কিছুই পাওয়া গেল না। সবাই মনে করলো নৌকার আশেপাশে বা নৌকাতে কোনো কিছু ভাঙল বা কোনো কিছু ফুটা হয়েছে। আলো ফেলে দেখলো কিছুই পাওয়া গেল না। তারপর আকরাম গেল হুজুরের কাছে। আলো ফেলতেই চক্ষু চড়ক গাছ। যা দেখলো তার নিজের চোখ বিশ্বাস করতে পারল না। হুজুর কই? হুজুরের কোনো অস্তিত্বও পাওয়া গেল না। রীতিমতো উধাও হয়ে যাওয়া বলতে গেলেই চলে। তারপর একটা চিৎকার করে আকরাম অজ্ঞান হয়ে গেল। তাড়াতাড়ি সবাই চলে এলো। মাঝিও নৌকা থামিয়ে চলে এলো। তারা সবাই বজ্র হাতের মতো দাঁড়িয়ে পড়ল। আলো ফেলতেই তারা দেখে হুজুর নাই। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, লাশের অর্ধেক অংশ নেই। চারিদিকে রক্তের ছড়াছড়ি। সবাই এক দৃষ্টিতে ভয়ঙ্কর দৃশ্যর দিকে তাকিয়ে আছে। আর নদীর মাঝে নৌকা স্থির হয়ে দাঁড়িয়ে আছে।
ঘটনা 2। ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে। ঘটনাটি 2007 সালের। আমার মামাতো বোনের নাম জাহানারা, বয়স 14 বছর। তখন ছিল গ্রীষ্মকাল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়ানোকে কেন্দ্র করে। আমাদের এখানে অনেক আম বাগান আছে। অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়াতে যায়। তারও আম কুড়ানোর প্রবল নেশা ছিল। তো সেদিন রাত্রে জাহানারা তার ছোট বোনকে বলল, আজ আমরা দুজনে সবার আগে খুব ভোরে আম কুড়াতে যাব। আমি যদি টের না পাই, তুই টের পেলে আমাকে ডাক দিস। তো রাত 4টার দিকে তার ছোট বোন তাকে ডেকে বলল, রাত প্রায় শেষ, আম কুড়াতে যাবা না? তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে ও বাগানটি ছিল অনেক বড় ও পুরনো। বাগানের একটা গাছ ছিল অনেক পুরনো, আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল। কিন্তু সেই একটা আমই পড়ে আছে, তবে আমটি কিন্তু সেই গাছের আমই সবচেয়ে বেশি পড়তো। আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে গিয়ে জাহানারা খুব অবাক হয়ে গেল, কেননা গাছের নিচে কেবল একটা আমই পড়ে আছে, তবে আমটি এই গাছের আমের তুলনায় অনেক বড়। তবুও এটাকে পাত্তা না দিয়ে আমটি ধরতে গেলে, কিন্তু তারপর সে যা দেখলো তা অন্য কেউ দেখতে চাইবে না। সে যখন আমটি ধরতে গেল অমনি আমটি কিছুটা দূরে সরে গেল। এটা দেখে সে ভয় পেলেও, কিন্তু ভাবলো হয়তোবা সে ভুল দেখছে। আবার সে আমটি ধরতে গেল, কিন্তু এবারও ওই একই ঘটনা। এবার ভয়ে তার মনে জেগে বসল, কি হচ্ছে এসব? আবার যখন সে আমটি ধরতে গেল, তখন আমটি এমন একটা ভয়ানক আকৃতি ধারণ করলো, যা দেখা মাত্র সে বেহুশ হয়ে গেল। ঘটনাটি এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু এরপর যা ঘটল তা কোথাও অবিশ্বাস্য। ওনার লেখায় অধিকাংশ জিনিসই ভুল। ঘটনাটি এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু এরপর যা ঘটল যা এক কথায় অবিশ্বাস্য। যখন আজানের সুর শুনে তার হুঁশ ফিরল, তখন সে গাছটির নিচে পড়ে আছে। আশেপাশে কেউ নেই, এমনকি তার ছোট বোনকেও খুঁজে না পেয়ে আরো ভীতু হয়ে পড়ল এবং খুব দ্রুত পরিবরি করে বাড়ি ফিরে এসে দেখে তার বোন এখনো ঘুমাচ্ছে। সে তার বোনকে ডেকে তুলল আর বলল, কেন তাকে একা ফেলে চলে এসছে সে। কিন্তু তার বোন কিছুই বলল না। অপরন্ত জাহানারার হাতে আমের ব্যাগ দেখে সে বলল, আবু, তুমি একাই আম কুড়াতে গেলে, আমাকে ডাকও দিলে না। এই কথা শোনার পর আবারও সে বেহুশ হয়ে পড়ে। সকাল থেকেই প্রচন্ড জ্বর আসে। এর কিছুদিন পরেই সে মারা যায়, কোনো কারণ ছাড়াই। ঘটনাটি আমি নিজেই জাহানারার কাছ থেকে শুনেছি। ঘটনা 3। ঘটনাটি আজ থেকে 30 বছর আগের। মামা তখন মাদ্রাসায় পড়তেন। 12 বছর বয়সে মামাকে নানা অনেকটা জোর করেই ভর্তি করান। একদিন মামা মাগরিবের নামাজ পড়ে বাইরে বের হন। মসজিদ থেকে মিনিট 10 দূরে একটা শ্মশান ঘাট আছে। সেই শ্মশান ঘাট ক্রস করার সময় মামা খেয়াল করেন কিছু একটা ওনার পেছনে পেছনে আসছে। ব্যাপারটা আঁচ করতে পেরে পেছনে ফিরে তাকিয়ে দেখেন একটা কুকুর তার পেছনে পেছনে আসছে। মামা 7-5 না ভেবে রাস্তায় একটা গাছের ডাল পড়েছে, সেটা দিয়ে ঢিল ছুঁড়ে মারে কুকুরের দিকে। কুকুরটা অনেকটা কান্নার সুরে গোঙাতে গোঙাতে চলে গেল। তারপর মামা মাদ্রাসায় ফিরে যান। রাত যখন আনুমানিক 2টা, প্রসাব করার জন্য টয়লেটে যান। টয়লেটে কারো উপস্থিতি টের পান।
টয়লেটের চারপাশে তাকিয়ে অবশেষে ভেন্টিলেটরের দিকে নজর যায় না। উনি দেখেন ভেন্টিলেটরের মধ্যে দিয়ে একটি বীভৎস চেহারা একটা মাথা, চুলগুলো টয়লেটের ফ্লোর পর্যন্ত এসে ঢেকেছে, চোখগুলো লাল, মনে হচ্ছে এক্ষুনি রক্ত বের হবে। কথাটা ওনার দিকে তাকিয়ে বলেছে, তুই কাজটা ভালো করিসনি, তোকে ভোগ করতে হবে। মামা এটা দেখে সহ্য করতে না পেরে চিৎকার শুরু করে দেয়। চিৎকার শুনে মাদ্রাসার অন্যান্য ছাত্র এবং হুজুররা ছুটে আসে। মামা এতটাই ভয় পায় যে ওনার মুখ দিয়ে কথাই বের হচ্ছিল না। অনেকক্ষণ পর মামা স্বাভাবিক হলে হুজুর জিজ্ঞাসা করেন কি হয়েছিল। মামা তাদের সব খুলে বলে, শ্মশান ঘাটি থেকে শুরু করে টয়লেট পর্যন্ত যা যা হয়েছে। হুজুর সব কিছু শুনে মামার শরীরটা বেঁধে দিল তাবিজ দিয়ে। তারপর মামা মাদ্রাসা পড়া আধা বলতে তিনি বুঝাইতে চেয়েছেন মেবি বন্ধ রেখে। তারপর মামা মাদ্রাসা পড়া বন্ধ রেখেই চলে আসেন বাড়িতে। আসল ঘটনা মামার বিয়ের আগে মেয়ে দেখা হয়ে গেছে। নানা বিশেষ কাজেই বাইরে গেছেন, আসতে 15 দিন লাগবে। তাই মামার বিয়ে 15 দিন পরে হবে। বাড়িতে আনন্দ মুখের পরিবেশ। মামা ঢাকা থেকে এসেছিলেন বিয়ে বাজার সাদার করতে। আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। রাস্তা দিয়ে আসার সময় উনি দেখতে পান সাদা কাপড় পরা একজন মহিলা ওনার দিকেই আসছে। কিছুটা সামনে আসতেই মামা দেখতে পান একটা বিকৃত চেহারার মহিলা ওনার দিকে চেয়ে আসছে। মামা কিছুটা ভয় পেয়ে নিজেকে সামলে ওই মহিলাকে ক্রস করে যাওয়ার সময় মহিলা পেছন থেকে বলে উঠল, কিরে ভুলে গেলি আমায়? জোরে জোরে হাসার আওয়াজ শুনতে পান মামা। ভয়ে হাত পা নাড়াতে পারছিলেন না মামা। অনেক চেষ্টা করেও গলা দিয়ে আওয়াজ বের হলো না। মামা মনে হচ্ছিল কেউ যেন ওনার গলা টিপে ধরেছে, আর নিজেকে সামলিয়ে রাখতে পারেননি। অবশেষে মামা অজ্ঞান হয়ে গেলেন। সেদিন থেকে মামা নিখোঁজ হন। প্রায় 1 মাস মামার কোনো খোঁজ ছিল না। বাড়ির সবাই প্রায় পাগল হওয়ার উপক্রম। এভাবে একটা জলজান্ত মানুষ গায়েব হয় কি করে? নানা বিষয়টা কিছুটা আজ করতে পারে, তাই ওনাদের এলাকার বড় হুজুরের বিষয়টাকে জানান। বড় হুজুর সব শুনে শুধু একটাই কথা বললেন, এসে যাবে তোমার ছেলে, এসে যাবে। 3 দিন পর রাতে ঘরের দরজাতে অনেক জোরে জোরে কারো নক করার আওয়াজে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। দরজা খুলে দেখেন মামা। মামা কাঁদতে কাঁদতে দরজার সামনেই অজ্ঞান হয়ে যায়। অনেকক্ষণ পর মামার জ্ঞান ফিরে। তারপর মামা সব কথা খুলে বললেন তার সাথে কি হয়েছিল। নানা আগেই জানতেন ব্যাপারটা, তাই সবাইকে এই নিয়ে আর প্রশ্ন করতে দিলেন না। কিছুক্ষণের মধ্যে মামা যে এমন লেখা দেখতে কিছুদিনের মধ্যে মামা স্বাভাবিক হওয়া শুরু করেন। মামার বিয়ের জন্য সবাই মেয়ে দেখতে শুরু করেন। আবার কিছুদিনের মধ্যে মেয়ে পছন্দও হয়ে যায়, কিন্তু ভাগ্যে যে এমন লেখা থাকবে হয়তো কেউ স্বপ্নে ভাবতেও পারেনি। গায়ে হলুদের দিন সকালবেলা অনেক ডাকাডাকির পরও মামার কোনো সাড়া না পাওয়ায় ঘরের ভেতর তাদের জন্য কি অপেক্ষা করছে তারা হয়তো ভাবতেই পারেনি। গায়ে হলুদের দিন সকালবেলা অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে নানি মামাকে ডাকতে মামার ঘরে গেলেন। দরজার ভেতর দিক থেকে বন্ধ ছিল, তাই নানা সহ বাড়ির অন্য সবাই মিলে দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকে। ঘরের ভিতরে তাদের জন্য কি অপেক্ষা করছে তারা হয়তো ভাবতেই পারেনি। সবাই ঘরের ভিতরে ঢুকতেই মামা বিছানার দিকে তাকান। এমন বীভৎস বডি দেখে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। পুলিশ আসেন পর্যন্তও হয়, কিন্তু আজ পর্যন্ত খোলসা হয়নি সেদিন রাতে মামার সাথে কি হয়েছিল। নানি আজও কেঁদে কেঁদে বুক ভাসান মামার জন্য। আমি নিজেও দেখেছি নানিকে কাঁদতে।
মামার অস্বাভাবিক মৃত্যুর পর নানা একদিন নাকি স্বপ্ন দেখেন এক এক বৃদ্ধ মহিলা সাদা কাপড় পরিহিত অনেকটা বিভৎস চেহারার নানাকে বলছে, তোর ছেলে আমাকে মেরেছিল, তাই তোর ছেলেকে মেরে দিলাম, শিক্ষা দিয়েছি। এই ছিল তার ঘটনা। তার ঘটনাটি অসম্ভব সুন্দর, কিন্তু অনেক জায়গায় অনেক বানানের ভুল। আপনারা যখন লিখবেন তখন লিখে আবার একটু পড়ে দেখার চেষ্টা করবেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদেরকে ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে nightmareswithmik@gmail.com এবং আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন। যদি ভালো লাগে থাকে সেটাও জানাবেন, যদি খারাপ লাগে থাকে সেটাও জানাবেন এবং কোনো পরামর্শ থাকে সেটিও জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।